এই রকম ঘটনা ইউটিউবে আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি জানি অনেকে অনেক রকমের গল্প শোনায়, কিন্তু আজকের গল্পটা সম্পূর্ণ অন্যরকম। তখন আমার বয়স নিতান্তই কম, ক্লাস 3-তে পড়ছি। অতনুর বাবা অমৃত, ও তখন ক্লাস 5-এ। আমাদের গ্রাম থেকে শুশুনিয়া পাহাড় 7 কিলোমিটার ডিস্টেন্স। আমরা হেঁটে গেছি মেলা দেখতে। শুশুনিয়াতে একটা মেলা হয়, ধারা, যেটাকে ধারা পরব বলে। সেই মেলা দেখতে গেছি। কটার সময় গেছি? সকাল 10টা। সকাল 10টায় গেছি, ফিরবো কোটায়? দুপুর 3টা। তো সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা পেরিয়েছে। হ্যাঁ, হেঁটে দুজনে। আরো অনেকেই গেছে, হেঁটে গেছে, যে যার মতো গেছে, আমরা আমাদের মতো গেছি। আমরা গেছি জঙ্গলের ভেতর দিয়ে, যে রাস্তাটা দিয়ে আমাদের গ্রামের ওই জোড়টা পেরিয়ে, যেখানে আমরা পিকনিক করি, সেই জোড় পেরিয়ে ধ্বজা পাহাড় পেরিয়ে পরে পেঁচাশিমূল হয়ে যেটা শুশুনিয়ার দিকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা দুজন গেছি। জানি বিকেলের আগেই বাড়ি ফিরে আসব, কিন্তু তখন আমাদের গ্রামে ইলেকট্রিক আসেইনি। তাই লাইট দেখার একটা অদ্ভুত নেশা, আর এই নেশাটা যে আমাদেরকে একটা মর্মান্তিক ঘটনার মুখোমুখি করবে, সেটা ছিল আমাদের কল্পনার বাইরে। আমরা কেউ ভাবিনি এই রকম ঘটনার মুখোমুখি হব। বয়স কম বলে নয়, যাদের বয়স বেশি তারাও কল্পনাতেও চাইবে না এই রকম ঘটনার মুখোমুখি কেউ হোক। মেলা দেখছি, এটা দেখছি, সেটা দেখছি, এটা কিনছি, সেটা কিনছি, এই করতে করতে দুপুর গড়িয়ে বিকেল। খেয়েছি কি? হ্যাঁ, মেলাতেই খেয়েছি কি? জিলিপি। পয়সা কোথায়? কিনেছি কি? বাঁশি আর রং বেরঙের কাঁচের এক ধরনের জার পাওয়া যেত। জার বলতে জার নয়, ওটা জার নয়, একটা লম্বা স্টিকের মতো, খুব সুন্দর দেখতে, রং বেরঙের, ভিতরে নানা রকম সোলার কারুকার্য, নানা রকম চুমকির কারুকার্য। ওটা কিনেছি, এটাই কেনা। গল্প এখনো শুরু হয়নি। যে গল্পটা বলতে চলেছি না, ভিত নড়িয়ে দেবে। একটা লাইক, নতুন চ্যানেল, তাই একটা লাইক, একটা কমেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা লাইক কমেন্ট আমার কাছে, আমার এই চ্যানেলটার কাছে হীরকখণ্ডের মতো। যাই হোক, লাইট দেখার চক্করে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত। যত সময় বাড়ে তত লোক বাড়ে, তত ভিড় বাড়ে, তত উত্তেজনা তৈরি হয়। জেনারেটর চলছে, লাইট জ্বলছে, চড়ক ঘুরছে, লোকারণ্য। তখন আর এখন কেউ কল্পনাই করতে পারবে না সেই সময় পর্বটা। আর আজকের দিন কল্পনার অতীত। 30 বছর আগে। হ্যাঁ, 30 বছর আগে। আজকে ঘরে ঘরে লাইট, টিভি, মোবাইল, আরো হাজার রকম বিনোদনের উপকরণ। তখন কিচ্ছু নেই, লাইট নেই পাড়ায় পাড়ায়। সেই সময় পর্বের মেলা আর আজকের মেলা অনেকটা সেই সময়কার খেলা আর আজকের খেলার মতো। আজকের খেলা কতজন দেখে, আর সেই সময় আমরা খেলা দেখতাম টেস্ট ক্রিকেট দেখতাম পুরো পাড়া বসে, কারণ পুরো পাড়াতে একটা টিভি। সেই সময় পড়বে। অমৃতের মামা বাড়ি শুশুনিয়া, সে মামার বাড়িতে যাবেও না, কারো সঙ্গে দেখাও করবে না। তাহলে থাকবো না, ফিরে আসবো। মেলা আমাদের দেখা কমপ্লিট, গল্প এখান থেকে শুরু। 7 কিলোমিটার আমরা অতিক্রম করব পায়ে হেঁটে রাতের বেলা। ক্লাস 3, ক্লাস 5। এবং এটা কোনো গাল গল্প নয়, মানে বানিয়ে বলা গল্প কিন্তু এটা নয়। পেঁচাশিমুলের ওই জঙ্গলের রাস্তা, যেটা আমাদের গ্রাম থেকে শুশুনিয়া পর্যন্ত পুরো 7 কিলোমিটার জুড়ে আজও বর্তমান। লেকড়ে, হায়না, কুড়াল, শিয়াল, সেই সময় পর্বে চিতাবাঘ পর্যন্ত একটা দুটো দেখতে পাওয়া যেত। এই বেড়িয়াথলের জঙ্গলেই চিতাবাঘ মেরেছিল না আমাদের গ্রামের আদিবাসীরা, তখন একটা দুটো করে চিতাবাঘ পর্যন্ত দেখতে পাওয়া যেত। সেই সময় পর্বে ক্লাস 3 আর ক্লাস 5 হেঁটে আসছে শুশুনিয়া থেকে শিরপুরার দিকে। তুই একটু আমার কাছে আয়, কারণ তোর ভয়টা আমি জানি, আমি বরং একটু সরে যাই।
প্রথম পেঁচাশমুল ঢোকার আগে যখন গন্ধেশ্বরী নদীটা পার হচ্ছি, তখন দেখছি ছোট 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 লাইট একটা গাছকে কেন্দ্র করে ঘুরছে। লাইটগুলো ছোট 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 লাইটগুলো জোনাকির চাইতে একটু বড়, হ্যারিকেনের চাইতে একটু ছোট লাইটগুলো একটা গাছকে ঘুরছে। ওদের লাইটেই দেখতে পাচ্ছি যে একটা গাছ আছে, যে গাছটাকে ওরা প্রদক্ষিণ করছে। আমাদের মাথায় এসেছে তখন একটা গল্প শুনেছিলাম, ডাইনিদের বাস ওখানে। অনেক ডাইনি ওখানে সম্পূর্ণ নগ্ন অবস্থায়, মানে কোনো কাপড় পরে তারা থাকে না, তারা প্রদীপ হাতে নিয়ে ওই গাছটাকে নাকি প্রদক্ষিণ করে। আমরা নদীটা পেরিয়ে যখন ওই রকম ঘটনা দেখছি, তখন কোন দিকে যাব ভাবছি। একদিকে মেলা, আরেকদিকে মোমবাতি কিংবা যাই হোক কোনো অদ্ভুত আলোর খেলা। জানি না ডাইনি কিনা জানি না, কারণ আমরা অনেকটা দূরে। গল্প শুনেছি বহু বছর ধরে, আজও ওই গাছ আছে, আজও ওই আলোর খেলা আছে। আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম। ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 3 আর ক্লাস 5 এগিয়ে যাচ্ছি কোন দিকে? যেদিকে মৃত্যু হাতছানি দিচ্ছে। মোটামুটি 500 থেকে 700 মিটার ডিস্টেন্স, ততটা কাছে এসেছি। 11 জন মহিলা, যাদের বয়স 20 থেকে 40-45-এর ভেতর, সম্পূর্ণ নগ্ন, কোনো বস্ত্র নেই তাদের শরীরে, হাতে প্রদীপ। তারা একটা গাছকে ঘুরছে আর কিছু যেন একটা গান গাইছে খুব মৃদু স্বরে। আমার ওই সুরটা মনে আছে, কারণ কোনো শব্দ কানে আসছিল না, সুরটাই কানে আসছিল। আর সুরটা ছিল এরকম, এটা গান না মন্ত্র আজও আমি জানি না, কারণ ওই পথ দিয়ে পার হওয়া ওটাই প্রথমবারের জন্য শেষবার রাত্রে বেলায়। দিনের বেলায় অজস্রবার ওই রাস্তা দিয়ে পারাপার হয়েছি। ওই দিকটাকে ছাড়িয়ে রাস্তা ছেড়ে আমরা ধ্বজা পাহাড়টা কোন দিকে হতে পারে অনুমান করে সেই দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু অদ্ভুতভাবে পাহাড়টা গায়েব, ধ্বজা পাহাড়টাই নাই। কোথায় পাহাড়টা? এরপরে শুরু হলো আসল খেলা। ধ্বজা পাহাড়টা গায়েব। যে পাহাড়টাকে দেখে ছোটবেলাতে, শুশুনিয়া নয়, আমাদের গ্রামেও একটা ছোট্ট টিলা, যেটাকে আমরা পাহাড় বলি, জঙ্গলের ভেতরে আছে। অনেক মানুষ ওখানে পিকনিক করতে আজও আসে। সেটা গায়েব, সেটা দেখতে পাচ্ছি না, সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। জঙ্গল ঝোপ ঝাড়ের ভেতরে আমরা পথ হারিয়েছি নাকি অন্যদিকে চলে গেছি কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তার চাইতেও মজার বিষয়, টর্চ নেই আমাদের কাছে। আমরা অন্ধকারেই আসছি, আমাদের কাছে কিছু খেলনা আছে। সেই রকম ভাবে রাস্তা জঙ্গল দিয়ে পেরিয়ে আসছি। ওটা রাস্তা নয়। আপনি দিনের বেলায় শুনছেন, রাতের বেলায় শুনছেন, একবার কল্পনা করে দেখুন। ক্লাস 3, ক্লাস 5, 7 কিলোমিটার জঙ্গলের ভেতর, ঝোপ ঝাড়, নদী, অন্ধকার পেরিয়ে আমরা দুজন আসছি, এবং এটা গল্প নয়। এরপরে ভাবুন, যেখানে রাস্তা খুঁজে পাচ্ছি না, ডান সাইডে প্রায় 1 কিলোমিটার দূরে 11 জন উলঙ্গ নারী প্রদীপ হাতে একটা বট গাছকে, গাছটা বলেই দিলাম কারণ গাছটা আজও আছে, ঘুরছে ঘুরছে ঘুরছে। আমরা তেমন রাস্তা পার করছি, হঠাৎ এই রকম সময় কানে এলো
একজন বৃদ্ধার গলা। এই, তোরা কোন গায়ে? হ্যাঁ, সত্যি কথা। ওই জায়গায় কোনো বৃদ্ধা থাকে বলেও আমাদের জ্ঞানও তো জানা নাই। বৃদ্ধা একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন। উনি নগ্ন? না, উনি একটি সাদা শাড়ি পরে আছেন। জিজ্ঞেস করলেন, কোথায় যাবি? সুরটা টেনে টেনে বলছেন। প্রথমেই আমি অমৃতকে বললাম, পায়ের পাতাগুলো দেখ, পায়ের পাতাগুলো দেখ। আমি অমৃতকে ধরেছি, অমৃত আমাকে ধরেছে। পায়ের পাতা কি করে দেখবে? অন্ধকার হলেও সেটা চোখ সব অনেকটা দেখা যাওয়ার মতো, কারণ দীর্ঘ সময় ধরে অন্ধকারেই হাঁটছি, রাস্তা নেই। সেই অন্ধকার আর এই অন্ধকারে হাজার গুণ ডিফারেন্স। সেই অন্ধকারেও অন্ধ মানুষ পথ চিনতে পারে, যেমন ভাবে অন্ধকারে মানুষ হেঁটে যায়, ঠিক সেই রকম ভাবে আমি অমৃতকে বলছি, পায়ের পাতাগুলো দেখ, পায়ের পাতাগুলো দেখ। কোথায় পা, কোথায় কি? পা শাড়ি দিয়ে ঢাকা, আবছা আলো যেন কোথা থেকে এসে পড়েছে তার শরীরে। জিজ্ঞেস করলেন মহিলা, কোন পাড়ায় বাস? কোথায়? অমৃত বরাবর ডাকাবুকো, আমার চাইতে বেশি। আমরা কোথায় যাবো তোমার জেনে কি লাভ? বুড়ি, চলো। তোমার কি এখানে? তুমি কে? হ্যাঁ, তুমি কে? কোথায় বাড়ি? তুমি এখানে কি হচ্ছে? হেই, ঘর যাও তুমি। তোমার এখানে কি দরকার? কোথায় ঘর যাবি? ঘর আর ঘর কোথায় খুঁজে পাবি? ভয় লাগছিল। অমৃত আমার ভয় মানে তখন জীবন শুকিয়ে গেছে। অমৃত ভয়ের ভেতরে ধমকাচ্ছে। হ্যাঁ, অমৃত না, অমৃত কিন্তু বরাবর ওর ঠাকুমার মতো, বরাবর জানে যা হবে দেখা যাবে। এই ছাড় তো, একে বাদ দে, চল এখান থেকে, চল তো। এই বুড়ি চল, যা এখান থেকে। ঘর কি করে যাবো মানে? আমরা যেমন ভাবে খুঁজে যাবো, তুই তোর জায়গায় যা তো। আর কিছুক্ষণ পর সকাল হবে, কিছুক্ষণ পর সকাল হবে, তখন হয়তো রাত 9টা কি 10টা। অমৃত আমি বলছি। অমৃত বলছে আর কিছুক্ষণ পর সকাল হবে। বুড়ি ইশারায় ডাকছে, আয় শোন, যদি বাঁচবি তাহলে আমার কথা শোন। আমার মতো করে যদি চলিস তাহলে কালকের কথা বলিস, নতুবা আজকের রাত তোদের। ওই হাসি আজও কানে বাজে। বুড়ি ডাইনি না, বুড়ি ভূত না, বুড়ি একজন আদিবাসী বুড়ি। তার ছেলে তাকে ছেড়ে দিয়ে বাইরে কাজে চলে গিয়েছিল বলে সে তখন থেকে ওই পাহাড়ের কোলেই বাস করত, যার কোনো ঠিকানা, যার কোনো গল্প আমরা কেউ জানতাম না। তার মানে এই না যে কেউ জানতো না। ওই বুড়ি ছিল রহস্যময়। সে কে, সে কি, সে কেন, তার কোনো সদুত্তর ছিল না। এইটুকু বলতে পারি, এই গল্পে ওই বুড়ি ভিলেন নয়। কথাবার্তা ভূতের মতো, কথাবার্তা ডাইনির মতো। সে আমাদেরকে ডেকে নিয়ে একটা নিম গাছের তলায় নিয়ে যায়। সেই নিম গাছ মনে আছে গল্পটা? হ্যাঁ, নেকড়ে মানব গল্পটা যারা জানে তারা জানে ওই নিম গাছটার মানে। যারা জানে না তারা ওই গল্পটা অবশ্যই শুনবে, তাহলে এই নিম গাছের গল্পটা জানবে। ওই নিম গাছের কাছে আমাদেরকে নিয়ে যায়, নিজের জীবনের গল্প শোনায়। ছোট্ট খুপড়ি একটা ঘর, যেটা খেজুর পাতা দিয়ে বানানো। ভূত প্রেত কোনো কিচ্ছু নেই, ঘরের ভেতরে টিমটিম করে একটা হ্যারিকেন জ্বলছে। তার চাইতেও মজার বিষয়, ভূত হোক প্রেত হোক যাই হোক, আমরা যেহেতু ওই বুড়ির সঙ্গে গেছি, জানি বেঁচেছি কি মরেছি পরের গল্প। ওই বুড়ি আমাদেরকে ছাড়বে না,
অদ্ভুতভাবে বুড়ির চোখে জল। হ্যাঁ তখন তার গল্প শুনি। আমাদের মতো বয়সী তার নাতি, অথচ বাড়িতে যাওয়ার অধিকার নাই তার। কেন? পাড়ার লোকে বলে সে ডাইনি, সে নাকি অন্যদের রক্ত শুষে খায়, তাই পাড়ার বাইরে সে। তার ছেলেকেও বাইরে পাঠিয়ে দিয়েছে পাড়ার লোক। হাজার অভাব, অভিযোগ, অভিমানের গল্প সে আমাদেরকে শোনায়। একটা সময় গল্প করতে করতেই জানি না আমরা কখন তন্দ্রাচ্ছন্ন, সে ঘুমিয়ে যায়। আমরা ওই বাড়িটার থেকে বেরিয়ে আসি। অমৃত আমাকে না, আমি অমৃতকে জাগিয়েছিলাম। অমৃত, এই ওঠ, এখন ঘুমিয়ে গেছে, চল চল চল, চল পালিয়ে যাবো, আর কিছুক্ষণ পরে তো ভোর হবে, চল পালিয়ে যাবো। তোমাদের ওইটি সকাল হয়ে যাবে। কখন থেকে সকাল হবে সকাল হবে বলছি? ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় এলাম জানি না, অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। ধ্বজা পাহাড়টা পর্যন্ত নাই, সমস্ত কিছু অদৃশ্য। কি করে অদৃশ্য? অন্ধকার, চূড়ান্ত অন্ধকার। হঠাৎ দেখলাম জঙ্গল শেষ, একটা জলের ধারা বয়ে যাচ্ছে। তিত্তির তিত্তির করে একটা জলের ধারা বইছে, অনেকটা চওড়া। অমৃতকে বললাম, অমৃত বুঝতে পারছিস? ও বলল না। আমি বললাম, এটা গন্ধেশ্বরী। ঘুরে ফিরে আমরা আবার শুশুনিয়া মুখে। আমরা বাড়ির দিকে যাচ্ছি না, আমরা আবার শুশুনিয়ার দিকেই যাচ্ছি। মেলার আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছিল না, কিছুই না, জঙ্গল তো। তো রাত কি, জঙ্গল তো, অনেকটা তো ওদিকটা। কিছুই দেখা যাচ্ছে না। মেলার আলো মেলা তো কোথায়? সেই পাহাড় আর মেলা, তখনকার মেলা আর এখনকার মেলা তো অনেক ডিফারেন্স। সেই মেলাতে তত আলো কোথায়? রাত হয়েছে, ভোর হয়ে আসছে হয়তো, সেই সময় আলো টালো নিভে গেছে, সব অন্ধকার। নদীটা জেগে উঠেছে আবার। নদী ক্রস করলাম, অবাক। অমৃত অবাক, আমি অবাক, এবং চিরদিনের জন্য অবাক, যেটা নিয়ে আমি গল্প পর্যন্ত লিখেছিলাম। নদীটা পেরিয়েই একটা দুর্দান্ত দেখতে ঘর, অসাধারণ। আজকের দিনেও তেমন ঘর দেখা যায় না, তেমন একটা ঘর, অপূর্ব সুন্দর, মানে কল্পনার অতীত। যেন কেউ ঘরটাকে আলো দিয়ে বানিয়ে দিয়েছে, অথচ ঘরটার থেকে কোনো আলো বাইরে বেরিয়ে আসছে না। অনেকেই বলবে এটা কল্পনা, অনেকেই বলবে এটা স্বপ্ন, কিন্তু তেমন ঘর আমরা দুজনে দেখেছিলাম। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন একজন মহিলা, ডাকলেন ইশারায়, আয় কাছে আয়, আয় কাছে আয়। আমরা দিকভ্রান্তের মতো ওই ঘরের ভেতরে গেলাম। যতজন ছিলেন প্রত্যেকেই মহিলা, প্রত্যেকের পরনে সাদা শাড়ি। আমাদের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেমন প্রথমবার তারা মানুষ দেখছেন। ওনারা যেন মানুষ চেনেন না। আমরা ভয় পেয়েছি, ওনারা শতগুণ বেশি ভয় পেয়েছেন। দেখি না, মনে হচ্ছে বরফ থেকে তুলে নিয়ে আসা অনেকগুলো নারী, 1, 2, 3, 4 করতে করতে 11 জন। অতএব এরাই ওই রাতের বেলাতে বট গাছটাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছিল, যাদের সঙ্গে বাস্তব দুনিয়ার কোনো সম্পর্ক নাই। এরা ডাইনি। প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই এরা ডাইনি বলে। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে বসতে যাব, দরজাটা খুম করে লেগে গেল। ভেবেছিলাম ওদের দাঁত বেরিয়ে আসবে, ওদের নখ বেরিয়ে আসবে, যেমনটা হয়
ওরা বিভৎস রূপ ধারণ করবে না, ওরা মায়াবিনী। ওদের মায়া, মমতা, স্নেহ অগাধ, কারণ ওরা পরিত্যক্ত। সমাজ ওদেরকে তাড়িয়ে দিয়েছে, মানুষ ওদের চাইতে অনেক দূরে, আর আমরাও বর্তমানে মানুষের চাইতে অনেক দূরে। এখন রাত্রি 11:30। এমন সময় ওই ডাইনিদের গল্প বলাটাও উচিত নয়, কিন্তু কিছু লাইক, কিছু কমেন্ট, এর আশায় আমরা তিনজন বসে একটা সত্য ঘটনাকে প্রেজেন্ট করার জন্য। ওই রাতটাতে আমাদের সঙ্গে তেমন কিছু যে ঘটেছিল মোটেও না, আমরা গল্প শুনেছিলাম। ডাইনিদের নয়, মানুষের গল্প। মানুষ কতটা বিভৎস হতে পারে, নরপিশাচ হতে পারে, একজন নারীকে ডাইনি বানিয়ে দিতে পারে। কাম চরিতার্থ করার জন্য একজন পুরুষ কিভাবে একজন নারীকে ডাইনিতে পরিণত করে দিতে পারে, সেই গল্প শুনেছিলাম। ভোর হওয়ার আগে সমস্ত কিছু গায়েব। ডাইনিরা উধাও, বাড়িটা উধাও, নদীটা উধাও। দেখা যাচ্ছে দূরে ধ্বজা পাহাড়। যদি গল্পটা ভালো লেগেছে তাহলে প্লিজ জানাবেন, আর যদি না জানান পরের গল্পের জন্য অপেক্ষা করবেন, যাতে আমরা আমাদের এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।